আচ্ছা, ওই স্টেটা যদি সুপ্রিম কোর্টে যদি আপহোল্ড হয়, কলকাতা হাইকোর্টের তদন্ত, গোটা ক্যাবিনেট জেলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেট জেলের ভেতরে। আমরা যখন আদালতে ধরা পড়ে যাওয়ার পরে না, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল কিসের জন্য জানেন? ইললিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এরপরে মমতা ব্যানার্জি কি করে সরকারে থাকেন যে, এবং যারা বলছেন তারা একবারের জন্য কেন বলছেন না যে যে এসএসসির কাজ হচ্ছে যোগ্য ব্যক্তিদের নাম টাঙানো, সেই এসএসসি আদালতে দাঁড়িয়ে বলছে 5,485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে এই 2016 সালের সিলেকশন, 4টে সিলেকশন প্রসেসে। কালকে নবান্ন মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, ও লাইন করে একটা লম্বা করে লিস্ট টাঙিয়ে দিক যে এরা যোগ্য আর এরা অযোগ্য। অমান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই জাজমেন্ট দেওয়ার পরে সেটা তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, বিভিন্ন পক্ষ চ্যালেঞ্জ করেছে, রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে, এসএসসি চ্যালেঞ্জ করেছে, টেন্টেড ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে, আনটেন্টেড বলছে যারা তারা চ্যালেঞ্জ করেছে, সমস্ত পক্ষই চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করার পরে মহামান্য বিচারপতি, সেই সময় যিনি ছিলেন প্রধান বিচারপতি, তিনি স্টে দিয়েছিলেন এবং বলেছিলেন সাবজেক্ট টু আউটকাম অফ এসএলপি অবভিয়াসলি, এবং ইন দ্য মিন হোয়াইল যা স্যালারি পাবে সেটাও কিন্তু ফাইনালি দিতে হতে পারে, সেটাও বলে রেখেছেন, সেই নির্দেশে বলা আছে। কেন এটা বাতিল হলো এটা তো বুঝতে হবে। কেন বাতিল হলো? এই কারণেই যে টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেট পৃথকীকরণ করা যাচ্ছে না, এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি বোর্ড এবং সরকার, একটা রেকমেন্ডেটরি অথরিটি, একটা অ্যাপয়েন্টিং অথরিটি এবং সরকার, এই তিনজন যদি পৃথকীকরণ না করে দেয় আর কেউ করতে পারবে না। কেন করতে পারবে না এটা বুঝুন। তার কারণ হচ্ছে এই যে নিয়ম মেনে এই নিয়োগ হয়েছে কিনা সেটা একমাত্র বলতে পারে স্কুল সার্ভিস কমিশন, কারণ নিয়োগের যে আইন সেটা তৈরি করে রাজ্য সরকার, সেই আইন মোতাবেক রেকমেন্ডেশন দেয় এসএসসি। আর অ্যাপয়েন্টমেন্ট যদিও দেওয়ার কথা নয়, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বোর্ডের, তার কারণ ওই যে রুলসে বলা আছে ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, কিন্তু 2018 সালে হঠাৎ করে আইন পরিবর্তন করে এই বোর্ডকে এই ক্ষমতা দেওয়া হলো যে এরা অ্যাপয়েন্টমেন্ট দেবে। আসলে এটাও দেওয়া হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, তার কারণ আপনাকে আজকে আমি ক্যামেরার সামনে বলি। তার কারণ হচ্ছে সেন্ট্রালি টাকাটা তুলবে। দেখবেন ওই বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু জেলে, এখনো জেলে, আসলে সেন্ট্রালি টাকাটা তোলার জন্য। কারণ এই স্কুলের যদি ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে এই যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এসব করা যাবে না। এবং শুধু তাই না, আজকে শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা যে প্রথম তথ্যগুলো কোথা থেকে পেয়েছি জানেন? কারণ এই বোর্ড বা এসএসসি কে যারা ক্যামেরায় শুনছেন, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি প্রাপক, তারা প্রত্যেকেই জানেন যে আরটিআই করলে আরটিআই জবাব দিত না। আমরা প্রথম জানতে পারি যে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে কি পাইনি তার আরটিআই জবাব পাই স্কুলগুলো থেকে। এই যে সেতাব সহ একাধিক ব্যক্তি যে আরটিআই করেছিল, স্কুলগুলো থেকে আরটিআই তথ্য নিয়েছি, তারপরে সেই আরটিআই তথ্য, সেই অ্যান্সার অ্যানেক্স করে রিট পিটিশন দাখিল করেছি। এটা একটা এমন একটা দুর্নীতি, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই সওয়াল জবাব সেটাকে অ্যাকসেপ্ট করেছিল বলেই তো সিবিআই তদন্তের নির্দেশটাকে একদম আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত আপেল্ড হয়েছিল। এটা বুঝতে হবে যে সেই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটাকে আপেল্ড করেছে। এর আগের পর্যায়ে এই যে পর্যায়ে দেখছেন, এর আগের পর্যায়ে অনেকেই বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, না, রায় দেননি, তিনি নির্দেশ দিয়েছিলেন। জাজমেন্ট এন্ড অর্ডারের মধ্যে পার্থক্য রয়েছে। সিঙ্গেল বেঞ্চ যখন নির্দেশ দেন, সেই নির্দেশগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই সময় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, কিন্তু সেই সময় রিট পিটিশন গুলো পেন্ডিং ছিল, ডিসপোজড অফ হয়নি। সেগুলো সব অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, সেটা মামলাটা ডিসপোজড অফ হয়নি। ভালো করে বুঝুন না, তার কারণ হচ্ছে দেখুন, সওয়াল প্যানেল বাতিলের পক্ষে নয়, সওয়াল হচ্ছে সঠিক নিয়োগের পক্ষে। ভুল করছেন। এখন কেন এটা বলতে হচ্ছে, তার কারণ যদি সেগ্রিগেশন করে দিচ্ছে না সরকার, সেগ্রিগেশন করে দিচ্ছে না এসএসসি, সেগ্রিগেশন করে দিচ্ছে না বোর্ড, তারা কি বলছে, এসএসসি 4টে এফিডেভিট দিয়েছে, তারা কংক্রিট নাম্বার দিয়েছে। এসএসসির সাথে বোর্ডের যে সংখ্যা, সেই সংখ্যার মিল আছে? মিল নেই। কেন মিল নেই? তার কারণ তারা প্রকৃত তথ্য দিচ্ছে না। আমরা বলছি প্রকৃত তথ্য দিতে হবে, প্রকৃত তথ্য দিয়ে সেগ্রিগেশন করতে হবে। এবং সেগ্রিগেশন করা না গেলে খুব স্বাভাবিক নিয়ম, আপনি দেখুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে কি বললেন সেটা বিষয় নয়, কিন্তু একটি মামলায় যখন আপনি মামলার ক্ষেত্রে আপনি যখন মামলা প্লেস করবেন,
তখন তো আইনসঙ্গত ভাবে ফ্যাক্টটাকে প্লেস করতে হবে। এখন এসএফআই যা বলেছে একদম প্রকৃত কথা বলেছে, যে যোগ্য আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসি কে। আমরা তো একই কথা বলছি, সেটা করে দেয়নি বলেই তো। কারণ নিয়োগের আইন পরিষ্কার বুঝে নিতে হবে। নিয়োগের আইন হলো এই যে এই ধরনের মামলার ক্ষেত্রে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা না গেলে পুরো প্যানেল বাতিল হয়। এবং সেটা এবং না, দেখুন, আমি আবারও বলছি, এসএফআই একই কথা বলেছে যে কথা আমরা প্রথম থেকে বলে আসছি। এই এই যদি তারা যোগ্য অযোগ্য প্রকৃতভাবে আইডেন্টিফাই করে দিত, তাহলে আজকে এই গল্পই উঠতো না। আজকে যারা যোগ্য বলছে তারা কেন, কলকাতা হাইকোর্ট তো সুযোগ দিয়েছিল যে আপনারা আসুন, আপনাদের অবস্থান বলুন। কজন এসছিলেন? আপনাদের অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল, তো কজন এসছিলেন, কেন আসেননি? আজকে এই যে আমরা যোগ্য, এইটা বলাটা যথেষ্ট না যতক্ষণ পর্যন্ত না সেটা আইডেন্টিফাই করে দেবে আর্টিকেল 12 অথরিটি। আর্টিকেল 12 অথরিটি একদমই তাদের তাদের মধ্যে সংখ্যার গরমি। একজন বলছে 5485, একজন বলছে 5190, একজন বলছে এই মানে এসএসসি বলছে ওই 9-10 এর ক্ষেত্রে। আমি আগে দিন শুনানি করেছি শুধুমাত্র অষ্টম রাউন্ডটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অথচ প্যানেলের ভ্যালিডিটি 1 বছর। তার মধ্যে কতগুলো কাউন্সিলিং হয়েছিল, তারপরে তাহলে সমস্ত কাউন্সিলিং গুলো তো এক্সপায়ারি অফ দ্য প্যানেল হয়ে যায়। তাহলে এই প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব তো এসএসসি কে দিতে হবে।